অরণ্য খুব সাবধানে নিঝুমের মাথাটা ঠিক করে দিল বলিশের উপর। বউয়ের ঘুমটা ভাঙতে চায় না। খুব আস্তে করে ওর মুখের উপর থেকে চুলের গোছাটা সরিয়ে দিল। খুব ইচ্ছে হচ্ছিল ওর নরম পদ্মরাঙা ঠোঁট দুটোর সুধা মাতাল হয়ে খানিকটা অনুভব করে। কিন্তু চোরের মতো একাজ করতে আগ্রহী নয় অরণ্য, বিশেষ করে যখন সেটা নিজের জিনিস। কেবল আলতো হাতে আঙুল ছুঁয়ে দিল কমলার কোয়ার মতো নরম ঠোঁট দুটিতে। নিজের ভেতরে এক ধরনের অস্থিরতা অনুভব করছে অরণ্য। আকাঙ্ক্ষাটা তীব্রতর হচ্ছে ক্রমশ। জোরে জোরে বড় করে কয়টা শ্বাস নিল ও। সংযম দরকার, না হলে নিঝুমের কাছে ছোট হয়ে যাবে ও। নিঝুমের প্রতি ওর ভালোবাসাটা মেকি নয়, আর কেউ না জানুক, ও নিজে তো জানে। তাই বা কম কি? নবীকুল অরণ্য। অরণ্য নিজেই নিজেকে কষে একটা ধমক দিল। আজকে জড়ায় ধরতে পারছিস তাতেই খুশি থাক। আবার চুমো খাওয়া। ওর বিছানায় একপাশে যে বসে থাকার অনুমতি দিয়েছে এই ঢের। শক্ত হাতে নিজের হাতের ভেতরে রাখা নিঝুমের হাতটা ধরল ও। কি আশ্চর্য না! বউ বউ ডাকতে ডাকতে সত্যি বউ হয়ে গেল ঝুমুর। কথাটা মনে হতে নিজে একা একাই হাসল অরণ্য। অথচ কাল সকালে যখন দুজনে ঘর থেকে বের হয়েছিল তখন ঘুণাক্ষরেও দুজনের কেউ জানত না যে আজ থেকে ওদের জীবনটা এক বিন্দুতে আটকে যাবে। এখন থেকে একা আমার বলে আর কোনো স্বপ্ন নেই, সব আমাদের হয়ে গেছে। অরণ্য একভাবে কিছুটা সময় নিঝুমের দিকে তাকিয়ে রইল। কালকের দুর্ঘটনায় নিঝুমের অনেক স্বপ্নের কবর হয়ে গেছে ও জানে, কিন্তু ব্যাপারটা আসলে ওর হাতের আওতার মধ্যে ছিল না। কাল যখন অরণ্যর হুঁশ আসল তখন ঝুম কোনোভাবে কাপড় পেঁচিয়ে আছে গায়ে। দুচোখ ভরা পানি আর ওর জন্য একরাশ অবিশ্বাস। ঠিক ওই মুহূর্তে একবার প্রচণ্ড রাগও হয়েছিল ওর। এত অবিশ্বাস! কিন্তু তারপর সামলে নিয়েছে নিজেকে। যতই ভালোবাসুক, বিয়ে নামের অধিকার নামাটাই যে নেই ওর আর ঝুমের মধ্যে। ও কি করে বোঝাবে? ঝুমকে দেখলে ওর বুকের কানা গলিতেও উৎসবের রং লাগে। হৃদস্পন্দন ভারী হয়ে আসে। চারপাশটা কেমন নতুন সূর্যের মখমলি আলোতে মাখামাখি হয়ে যায়। আর তখন আবার নতুন করে একবার ঝুমের প্রেমে পড়ে ও। ঝুমকে দেখার আগ পর্যন্ত ও নিজেই এই অনুভূতির সাথে পরিচিত ছিল না। না মেয়ে দেখে ভালো লাগেনি তা নয়, তাদের দেখলে গায়ে পড়ে দুষ্টামিও যে করত না তাও নয়, কিন্তু কাউকে দেখে এরকমভাবে বুকের ভিতরে রণবাদ্য বেজে উঠেনি তার আগে। হসপিটালে যখন ঝুম ইঞ্জেকশন দেবার ভয়ে শক্ত করে ওর শার্টের হাতাটা টেনে ধরেছিল, ঠিক তখনই ওর সর্বনাশটা হয়েছে। কি অদ্ভুত নিষ্পাপ একটা চেহারা, চোখ দুটো ভয়ে কুঁচকে আছে, দাঁত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে ধরে আছে। পুরো সময়টা অরণ্যর কেমন ঘোরের মধ্যে কেটে গেছে। যখন ওকে গাড়ি থেকে নামিয়ে দিল, তারপর থেকে প্রতিটা সেকেন্ড কি অসহ্য ছিল ওর জন্য, সেটা বোধহয় এক আল্লাহ ছাড়া কেউ জানে না। অয়ন যখন ঝুমের ছবিটা দেখালো, ওর মনে হয়েছিল এমন অবিশ্বাস্য ঘটনাও ঘটে। ও সত্যিই করে চাচ্ছিল এমন একটা কিছু ঘটুক। নিঝুমের হাতের পাতাটা উল্টে হাতের তোলায় আস্তে করে একটা চুমু খেল অরণ্য। এটুকুতে নিশ্চয়ই পাপ হবে না, ওর অনুমতি ছাড়া দিচ্ছে বলে। এই হাতটাই দায়ী। ক্লিনিকে ওকে অমনভাবে আঁকড়ে না ধরলে অরণ্য ঠিক এতটা ধরাশায়ী হতো না ঝুমের জন্য। ঝুমের হাতটা তুলে নাকের কাছে ধরল ও।
কেমন কেমন একটা মাতাল করা সৌরভ আছে ঝুমের গায়ে, ঝুম কাছে থাকলে অরণ্য টের পায় সেটা। বুক ভরে নিঃশ্বাস নিল ও। আজকাল ঝুমের গায়ের গন্ধ ওকে সঙ্গ দেয়, কিন্তু সেটা ঝুমকে বলা যাবে না। মনে করবে ও খারাপ কিছু বোঝাচ্ছে, কিন্তু ব্যাপারটা তা নয়। ওটা কেমন একটা ছায়ার মতো ওর চারপাশে বিরাজ করে। সোজা স্পষ্ট কথায় ঝুম ওর চিন্তা চেতনায় এমনভাবে নিজের ছাপ ফেলেছে যে ওই নামটা কোনোভাবে ওর কান অবধি পৌঁছালে ওর সারা সত্তা জেগে ওঠে। আর এই অনুভূতি অবর্ণনীয়। প্রকারান্তরে একে যদি ভালোবাসা বলে তাহলে ও নিশ্চিতভাবে ঝুমের একনিষ্ঠ প্রেমিক। এর থেকে ব্যতিক্রম হবার পথ ওর জানা নেই। সেই ঝুমের চোখে ওর জন্য অবিশ্বাস জিনিসটা কতটা বেদনাদায়ক হতে পারে ওর জন্য। কিন্তু ঝুমেরই বা দোষ কোথায়? শেষ পর্যন্ত নিঝুমকে শুধু একটা অনুরোধ করেছিল ও। কাছে এসে ওর মাথাটা দেখতে, পেছনে ফুলে ততক্ষণে ছোটখাটো একটা আলুর মতো হয়ে গেছে জায়গাটা। দুচোখে অবিশ্বাস আর ঘৃণা নিয়েও মাথায় হাত দিয়েছিল নিঝুম। এটুকু সহানুভূতি বোধহয় তখনও মরেনি, কিন্তু হাত দিয়ে চমকে গিয়েছিল। মাথার চুল সরিয়ে দেখে শুধু ফোলা নাসাতে বেশ খানিকটা জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। সাথে সাথে অবিশ্বাসটা ঝরে পড়ে গিয়েছিল। কিন্তু নতুন করে সমস্যাটা বাঁধল ওরা যখন রুমটা থেকে বের হল। দরজার হাতল ধরে টান দিতেই যখন দরজাটা খুলে গেল হা করে, তখনই অরণ্যর বুকটা কেঁপে উঠেছিল। দরজার বাইরে পা রাখতেই একসাথে অজস্র ফ্ল্যাশ একসাথে জ্বলে উঠেছিল। নিঝুম তখন ওর বুকের সাথে মিশে আছে ভয়, আর ওর গায়ের পাঞ্জাবিটা তন্ন তন্ন করে ওই ঘরের ভিতর কোথাও ওরা খুঁজে পায়নি। অরণ্য তখন ভেতরে ভেতরে তৈরি হয়ে গেছে আসন্ন বিপদের জন্য। প্রফেশনের কারণে এই দিকটা সামাল দেওয়ার অভ্যাস ওর হয়েছে এতদিনে, কিন্তু এভাবে নিঝুমকে সাথে নিয়ে এত বড় জিনিস কিভাবে কি করবে ভেবে কুলকিনারা পাচ্ছিল না ও। বাইরের রুমে লোক গিজগিজ করছে, সাথে ফটোগ্রাফার ভরা, যে যেখান থেকে পারছে ওদের দিকে অশ্রাব্য সব মন্তব্য ছুড়ে দিচ্ছে। অরণ্যর তখন মাথা কাজ করছিল না। সবাই ওর সাথে নিঝুমকে জড়িয়ে নানা রকম নোংরা কথা বলে চলেছে। টেনে ওই লোকগুলোর জিভ ছিঁড়ে নিতে ইচ্ছে হচ্ছিল অরণ্যর। কিন্তু অরণ্য বুঝতে পারছিল না পার্থকে ফোন দেওয়ার পরও কেন কেউ ওদের সাহায্যের জন্য আসেনি। অনেকটা সময় তো পার হয়েছে নিশ্চয়ই। কি অরণ্য সাহেব, ভদ্রলোক মানুষ, আপনি এইগুলা কি করলেন? মেয়ে মানুষ লাগবে বললে তো আমরা আপনাকে 5 স্টারেই ব্যবস্থা করে দিতাম। বিশ্রী শব্দে হেসে উঠল পাশে দাঁড়ান লোকটা। অরণ্য কড়া চোখে তাকালো লোকটার দিকে। এতক্ষণে লোকটাকে চিনতে পারল অরণ্য। টোটকা মাসুদ, রাইসুলের কাছের লোক এরা। রাইসুল আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত লোক, সব ধরনের খারাপ কাজের সাথে জড়িত ও। হিউম্যান ট্রাফিকিং, ড্রাগ ব্যবসা, কালোবাজারি সবকিছুই আছে এর কাজের তালিকায়। অরণ্যর সাথে শত্রুতাটা পুরানো, কিন্তু ওকে ছেড়ে দিবে না সেই হুমকিটা এখনো বহাল রেখেছে জানোয়ারটা। তাহলে কি চান আপনারা? অরণ্যর প্রশ্নটা যেন ঘরের মধ্যে হাসির ঝর্ণা বইয়ে দিল। যেন কত বড় একটা কৌতুক বলছে ও। আমরা আমরা আবার কি চাইব? চাইবেন তো আপনি। না না, ভুল হলো আপনারা। এরকম যেখানে সেখানে এসে মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করে বেড়াবেন আপনি, আবার পুলিশের কাপড় পরে ভালো মানুষ সাজবেন, তা তো হবে না।
আমরা আপনার এই নোংরা কাজের বিচার চাই। আপনার মতো জঘন্য অপরাধীকে এভাবে মুক্ত পরিবেশে আমরা ছেড়ে দিতে পারি না। তা না হলে মা বোনের রাস্তায় নিরাপদে চলাফেরা করতে পারবে না। কথাটা বলে খ্যাক খ্যাক করে হাসছিল লোকটা। ওদের কথায় নিঝুমোর হাতের মধ্যেই মুচ্ছা যায় এমন অবস্থা। ও তাড়াতাড়ি ঝুমকে কানে কানে বলেছিল, ঝুম প্লিজ শক্ত হও। ওরা কিচ্ছু করতে পারবে না। ওরা নিজেরাই হচ্ছে নর্দমার কীট। ওদের একটা কথাও তোমার মগজে ঢুকতে দিও না। ওরা একটা নোংরা খেলা খেলতে চাইছে, আর আমরা ওদের জিততে দিতে পারি না। আমাদের জিততেই হবে সোনা। তুমি আমার সাথে না থাকলে তো আমি হেরে যাবে। ঝুম প্লিজ। এই কথায় খানিকটা কাজ হয়েছিল। ম্যাডাম স্যার কি অনেক বেশি মজা দিল? কথাটা যে নিঝুমকে লক্ষ্য করেই বলা হয়েছে বোঝার সাথে সাথে আবার অজ্ঞান হয়ে যাচ্ছিল নিঝুম। অরণ্যর খুব খুব কষ্ট হচ্ছিল ঝুমের জন্য। এত কষ্ট ওর ঝুমকে কেউ দিচ্ছে এটা ওর সহ্যের বাইরে। কিন্তু ওই মুহূর্তে ওদের হাতের মুঠোয়। একটু এদিক থেকে ওদিক করলে সর্বনাশ হবে। ওর সাহায্যে কেউ আসেনি এমন তো হতে পারে না। আর পার্থ বলবে না তাও তো হতে পারে না। তোমাকে বলা প্রত্যেকটা কথার শোধ আমি তুলব ঝুম, আমার উপর বিশ্বাস রাখো। মনে মনে ওয়াদা করেছে অরণ্য। এত বড় অফিসার হয়ে এইরকম নোংরা কাম এরা করে কেমনে? ছি, আর মাইয়াডাও তো ভদ্র ঘরেরই মনে লয়। একটা দুইটা মহিলাও কোত্থেকে যেন এসে জুটেছিল। এদের কথায় আবার হাসির নহর বইল আর একবার। মনে হচ্ছে এটা একটা সার্কাস। আর ওরা দুজন ক্লাউন। দেখুন, আপনারা যা ভাবছেন সেটা ভুল। একদম ভুল। আমি এখানে একটা গুরুত্বপূর্ণ কাজে এসেছিলাম। আমাকে ইচ্ছে করে ফাঁসান হয়েছে। অরণ্য ঠান্ডা গলায় বলল। একদম কিছু না বললে এরা পেয়ে বসছে। অরণ্য খেয়াল করল রাইসুলের লোকের চাইতে এখন ঘরটাতে সাধারণ মানুষ বেশি। এটা একটু সুবিধা। অন্তত এক্ষেত্রে ওদের মরতে নাও হতে পারে। হয় মাইয়া মানুষ নিয়ে দেশের কাম করবার আইসে স্যার। টোটকা মাসুদ অনেকক্ষণ পরে আবার কথা বলে উঠেছিল। সুযোগমতো পেলে ওর ছাল চামড়া আলাদা করবে অরণ্য। দাঁতে দাঁত ঘষে নিজের রাগটা তখন গিলেছে ও। দেখুন, বাজে কথা বলা বন্ধ করুন। মেয়ে মানুষ মানে? সে আমার স্ত্রী। এছাড়া অরণ্য কোনো রাস্তা দেখছিল না। হবু বললে লাভ নেই। এরা ওদেরকে তখনও এই চোখেই দেখবে। অরণ্যর কথায় এতক্ষণে একটু হকচকিয়ে গেল লোকজন। কিছুক্ষণ ওর মুখের দিকে তাকাচ্ছিল। এরা অরণ্যর এই কথার জন্য মোটেই প্রস্তুত ছিল না। কিন্তু আমরা তো জানি সে বাজারের মেয়ে। এই মাসুদ ভাই স্যারে কি বলতেছে? স্টপ ইউর ননসেন্স। অরণ্য এইবার আর পারল না। কিন্তু নিঝুমকে ছাড়তে পারছে না। নিঝুম এমনভাবে ওর হাতের উপর পড়ে আছে যে মনে হয় প্রাণ নাই, তা না হলে ওই লোকের জিভ টেনে ছিঁড়ে ফেলত ও। অরণ্যর কথায় এবার এক ধরনের অসন্তোষের সৃষ্টি হল। মেয়েটা ওর বউ হলে ব্যাপারটার উপভোগ্যতা কমে যায়। এতক্ষণ বেশ চনমনে ভঙ্গিতে যারা কথা বলছিল তারা যেন একটু দমে গেল। অবস্থাটা বোধহয় নিজের একটু পক্ষে আসছে, এটা মনে হতেই অরণ্য তাড়াতাড়ি একজনকে নিজের মাথার আঘাতটা দেখাল। দেখেন ভাই আমার অবস্থা।
এই অবস্থা নিয়ে কেউ ফুর্তি করে বলেন? ছেলেটার বয়স বেশি না। মাথায় হাত দিতেই বলে উঠল, তাই তো, উনি তো মাথায় ব্যথা পাইছে অনেক। কিন্তু আরেকজন আবার বলল, দেখে তো মনে হয় জোর করতে গেছিল। এই নামের বউই বাড়ি দিছে কিনা কে জানে। পুরো ব্যাপারটার আবার মোড় ঘুরে গেল। শেষ পর্যন্ত যা দাঁড়াল তা হল, ওরা স্বামী স্ত্রী হলেও ওদের এখন শাস্তি পেতে হবে। এখন অরণ্য পুলিশ অফিসার সেটা মোটামুটি টোটকা মাসুদ সবাইকে জানিয়ে দিয়েছে, কাজেই ওদের থানায় দেওয়ার পক্ষের লোক খুব কম। কাজী ডেকে বিয়ে দিয়ে দেওয়াই সাব্স্ত হল। অরণ্য প্রথমে চেষ্টা করল ঠেকানোর যে ওরা স্বামী স্ত্রী, ওদের আবার বিয়ে দেওয়ার কি দরকার। কিন্তু সেই কথা কেউ কানে তুলল না। এরা ওদের শাস্তি দেওয়ার সিদ্ধান্তে অটল। নিঝুম মনে হয় কিছু শুনছে না, কিছু দেখছে না। নিজের উপর এত ঘেন্না অরণ্যর লাগেনি আগে কখনো, যে মেয়েটাকে মাথায় করে রাখতে চায়, ওর জীবনে তার আগমনটা এতই লজ্জাজনক করে ফেলল। এরা যে অরণ্য এখন এদের সাথে কি করবে, কি বলবে বুঝতে পারছে না। আন্টির কাছ থেকে কত বড় মুখ করে ওকে নিয়ে এসেছে ও। পরিস্থিতিটা এমন যে মনে হচ্ছে ও পুলিশ না, চোর। এরা ওদেরকে চোরের মতোই ধরে রেখেছে প্রায়। ওর পাঞ্জাবির পকেটে মোবাইলটা ছিল, এখন তো কিছুই পাচ্ছে না। রাইসুল লোক দিয়ে এটা করাল। ওর ক্ষতি করবে বলেছিল রাইসুল, যখন ওর ছোট ভাই জাহাঙ্গীরের ফাঁসি হয়। ওই কেসের ব্যাপারে সবচেয়ে বেশি ইনফরমেশন অরণ্য দিয়েছিল। তার ফিরতি উপহার এটা। কিন্তু এটা কেবল তার একটা আভাস, সেটা অরণ্য ভালোই বুঝতে পারছে। ও ক্ষতি করবে ওর। কারণ ওর দুর্বলতাটা রাইসুলের এখন জানা। ও ভীষণ ধূর্ত। ওই কেসটার তদন্তের সময়ই অরণ্য জানতে পেরেছিল যে জাহাঙ্গীর আসলে তেমন কিছু না, মূল ক্রিমিনাল রাইসুল। কিন্তু ওর বিরুদ্ধে কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনও জোগাড় করতে পারেনি অরণ্য। বিয়েটা না করার জন্য নিঝুম অনেকবার করে ওকে অনুরোধ করেছিল। এভাবে বিয়ে করলে ওর বাবা মা মরে যাবে শুনলে। অরণ্য সবই বুঝতে পারছিল, কিন্তু এই বিশাল জনরোষের মধ্যে ও কিছু করতে গেলে যদি হিতে বিপরীত হয়, যদি ঝুমকে ওরা জোর করে আলাদা করে, তবে ঝুমকে নিয়ে যা ইচ্ছা তাই করবে। কারণ ওদের অরণ্যকে যে ক্ষমতার নাটক দেখানো দরকার ছিল দেখানে শেষ। এখন নিঝুম এখানে আর কেন গুরুত্ব বহন করে না। আর এটাই ভয়ঙ্কর। তার চেয়ে চুপচাপ বিয়ে করে নিলে ওকে খানিক গালাগালি দিয়ে থেমে যাবে লোকজন আর নিঝুমও। বিয়ের মুহূর্তটা মনে পড়াতে এখনো আবেগে গলাটা বুজে এল অরণ্যর। ঈশস্বস নিঝুমের অনেক স্বপ্ন ছিল নিশ্চয়ই ওর বিয়ে নিয়ে। সব ওর বেকুবির কারণে ভেঙে চুরমার হয়ে গেল। এর মধ্যে কেউ একজন দয়াপরবশ হয়ে ওর গায়ের পাঞ্জাবিটা এনে দিয়েছিল। এটা যে পুরোটাই ইচ্ছাকৃতভাবে করা, সেটা না বোঝার কোনো কারণ নেই। অরণ্য তাই আর কোনো কথা বলেনি। তবে মোবাইলটা তখন ও পায়নি। ওটা ওরা ওর গাড়িতে ফেলে রেখেছিল পিছনের সিটে। ওরাই কোথা থেকে একটা কাজী ডেকে এনেছিল। চেষ্টা করে করে একসময় নিঝুম চুপ হয়ে গিয়েছিল। বুঝতে পেরেছে বাধা দিয়ে বা অনুরোধে কোনো কাজ আসলে হবে না। চুপচাপ যন্ত্রের মতো ওরা দুজনে সই করে দিয়েছে কাবিন নামায়। স্থানীয় লোকরাই সাক্ষী হয়েছিল। নিজের বিয়েতে নিজের একটা সাক্ষী পর্যন্ত নেই, এত অপদস্থ করে কতটা মজা পেল রাইসুল জানে না অরণ্য। তবে অরণ্য ওকে ছাড়বে না। সাপের লেজে পা দিলে তার কামড় যে খেতে হয় সেটা অরণ্য ওকে বুঝিয়ে দিবে ঠিক সময়ে।
পরে ওই বাসাটা থেকে ওরা যখন ছাড়া পেল, অরণ্য অবাক। এটা সেই বাসা না। ওর গাড়িও নেই। একজনকে জিজ্ঞেস করলে বলল, ওই ঠিকানা তো ভাই 2 ব্লক পরে। তার মানে অজ্ঞান অবস্থায় ওদের সরিয়ে এখানে আনা হয়েছে। ঠিকানা খুঁজে গাড়ির কাছে আসতেই দেখে পার্থ কিছু লোককে জিজ্ঞাসাবাদ করছে। সাথে পুলিশ নিয়েই এসেছে ও। ওকে দেখেই সবাই তাড়াতাড়ি এগিয়ে এল। কই ছিলেন অরণ্যদা? আপনার ফোন না পেয়ে শেষে আমি নিজেই এলাম। এজন্য একটু দেরি হয়েছে, পার্থ বলল। পার্থকে আড়ালে ডেকে পুরো ঘটনাটা জানালো ও। আমি এখন নিঝুমকে আগে দিয়ে আসি। ওর অবস্থা খুবই খারাপ। পার্থ ভাই, তোকে একটা অনুরোধ, যেভাবে হোক আর্জেন্ট কাবিননামাটা ম্যানেজ কর। কোনোভাবেই ওটা যেন লোকের সামনে না আসে। রাইসুলের হাতে পড়ার আগেই ওটা আমার চাই। আর এই খবর যেন কোনোভাবে না ছড়ায়। ফটোগ্রাফারগুলোকে যেভাবে হোক ম্যানেজ কর। ঝুম আত্মহত্যা করবে শিউর ওরকম হলে। প্লিজ। অরণ্যদা, আপনি নিশ্চিন্তে থাকুন। পার্থ ওকে আশ্বস্ত করেছে, আর অরণ্য জানে পার্থ সেটা করবে। আর আমার সেই সোর্সের কি অবস্থা, কেন এত বড় বেইমানি করল আমার সাথ? আই ওয়ান্ট আনসার। আমার লাইফটাকে কার্টুন বানায় ফেলল একটা। ওকে, পেয়ে যাবেন। এখন সবার আগে বাসায় যান। আপনাদের রেস্ট দরকার। লোকটার কষ্ট হচ্ছে না। সারারাতি বোধহয় এরকম করে বসে আছে। ঈশ্বর, নিঝুমও বোকার মতো ঘুমিয়ে গিয়েছিল। নিঝুমের কাল খুব মাথা যন্ত্রণা হচ্ছিল, তাই ও শুয়ে পড়েছিল। ওর শোয়া দেখে অরণ্য মাথায় হাত ঢুকিয়ে আস্তে আস্তে চেপে দিচ্ছিল। এটা দেখে নিঝুম মানাও করেছিল। অরণ্য বলল, মানা করো না। আজকে সুযোগ আছে, দিচ্ছি। এমন দিনও যাবে যে 7 দিন চেহারা দেখতে পাবে না। ওর কথা শুনে আর বাধা দেয়নি নিঝুম। কিন্তু ওর মধ্যেই কখন হু হা করতে করতে গভীর ঘুমে তলিয়ে গেছে জানে না। এখন চোখ মেলে দেখে অরণ্য ওর হাত ধরেই চেয়ারে ঘুমাচ্ছে। মাথাটা চেয়ারের একপাশে কাত হয়ে আছে। মুখটা সামান্য খোলা। নিঝুমের হঠাৎ একটা দুষ্টু বুদ্ধি মাথায় চাপল। খুব সাবধানে উড়োনার কোনাটা প্যাঁচিয়ে আস্তে করে অরণ্যর নাকে ঢুকিয়ে দিতেই ঘুমের মধ্যে হাত দিয়ে নাক ঘষতে লাগল বেচারা। শেষে হঠাৎ হাঁচি দিয়ে লাফ দিয়ে উঠে বসল ও ঘুম থেকে। নিঝুম ওর এই অবস্থা দেখে খিলখিল করে হেসে উঠল। সরি সরি। ও হাত দিয়ে নাক ডলেই যাচ্ছে অরণ্য। বেশি সমস্যা হচ্ছে? নিঝুম 2 আঙুল দিয়ে আস্তে করে একটু ম্যাসেজ করে দিল অরণ্যর নাকের মাথায়। রিয়েলি সরি। তোমার কি সত্যি এত সরি বলার অভ্যাস আছে? নাক টেনে বলল অরণ্য। নাক ইতিমধ্যেই লাল হয়ে গেছে ওর। মানে? কিছু না, বাদ দাও। কাল আমাদের বাসায় দাওয়াত আছে তোমাদের, শাড়ি পরে আসবে কালকে। আমি যাব না। নিঝুম ঝপ করে বিছানায় বসল। মানে? কেন? এমনি আমার ইচ্ছা। আমার বাসায় তোমার যেতে ইচ্ছা করে না? না। অরণ্য কথার পিঠে কি বলবে খুঁজে পেল না। নিঝুম এমন কথা কেন বলছে? কি হলো? কি হবে? তাহলে থামলেন কেন? তুমিই তো বলল তুমি যাবা না। কোথায় যাব না? আমাদের বাসায়।
আমাদের বাসায় যাব না কেন? আমাদের কথাটা এবার বেশ জোরের সাথে বলেছে নিঝুম। অরণ্য এতক্ষণে ওর প্রশ্নের মানে বুঝল। দুষ্টামি হচ্ছিল। দাঁড়াও, তাহলে আমাদের রুমে কালকে আসছো? অরণ্য একদম গোবেচারা মুখ করে বলল, না। রুমে না মানে রুমে যাব না। কেন? এমনি। বিয়ের আগে যাব না। বিয়ের আগে যাবা না? না। আচ্ছা তাহলে এখন উঠি। তোমার ওয়াশরুমটা একটু ইউজ করব? অরণ্যর কথায় হেসে ফেলল নিঝুম। নিশ্চয়ই। ঝুম। হু। আমি তোমার টুথব্রাশটা একটু ইউজ করব? আমার সাথে কোনো ব্রাশ নেই। অরণ্যর কথায় এবার লাল হয়ে গেল নিঝুম। কি উত্তর দিবে ও এখন? ওরু তোর আর কত সময় লাগবে? এই তো বের হচ্ছি মা। ওরা তো এসে গেছে। এসে গেছে? হ্যাঁ। অয়ন আসছে? না, তোরা দুটোই একরকম। এখন ওকে আর কি বলবো, তোর শ্বশুরবাড়ি তোরই খোঁজ নাই। ওর তো পিঠের আত্মীয়। ওর আজ দেরি হবে। 5টার আগে ছাড়া পাবে না বলে অফিস থেকে। আম্মু আমি আসছি। গায়ে বাতাস লাগিয়ে ঘুরছি না। সরকারি চাকরিতে শ্বশুরবাড়ির লোক আসা উপলক্ষে কোনো বিশেষ দিবস বা ভাতার ব্যবস্থা নাই। বসের কাছ থেকে ছুটি ম্যানেজ করতে হয়। সে তুমি আমাকে বোঝাতে এসো না। তোমার বাপও সরকারি চাকরি করছে জমনভর। আমাকে ওই বিষয়ে জ্ঞান দিতে আসবি না একদম। আর 3 পাতিল দই আনো। টক মিষ্টি আনবি। আচ্ছা। আর কিছু? না। তাড়াতাড়ি আয়। নিঝুমকে অনেক সুন্দর লাগছে। শাড়ি পরেছে লাল একটা জামদানি। একদম বাড়ির বউয়ের মতো লাগতেছে। মনে হচ্ছে আজকেই রেখে দেই। আসমা তৃপ্তি সহকারে কথাগুলো বললেন। মার কথা শুনে হেসে ফেলল অরণ্য। ঝুম বোধহয় ওই শাড়িটা পরছে। শেষ পর্যন্ত ওটাই বিয়ের শাড়ি হয়ে গেল। একেই বলে ভাগ্য। তা বউ যখন এসেই গেছে, রেখে দিলেই হয় একেবারে। এক খরচেই হয়ে যেত। মাকে উত্তরটা দিয়েই ফোন কাটল ও। না হলে মার ঝাড় খেতে হবে। আসলে মার কথায় প্রথম দিন অরণ্য না গিয়ে অয়নকে পাঠিয়েই যত ভেজাল হয়েছে। ওই দিনে সব ঠিক হলে ছেলে পক্ষের একটা জোর থাকত। বিয়ের তারিখ দেরিতে ফেলার ব্যাপারে নিঝুমের ফুপি এত মোচড়ামোচড়ি করতে পারত না। কিন্তু সেই জিনিসই তারা দ্বিতীয়বার যেয়ে ঠিক করলেন। তখন তো মেয়ের ডিমান্ড অলরেডি বেড়ে গেছে। ছেলের এখন এই মেয়েই চাই। তো বাধ্য হয়েই নিঝুমের অভিভাবকরা যে তারিখ বলছে তাতেই রাজি হতে হয়েছে। দই কিনে বাসায় ঢুকতে ঢুকতে একটু দেরিই হল অরণ্যর। এক গ্রুপকে ততক্ষণে খেতে বসিয়ে দিয়েছেন আসমা বেগম। বেশ অনেক গেস্টই এসেছে। অবস্থা দেখে রুমানা নিজেই এসে আসমার সাথে হাত লাগিয়েছেন। অরণ্য ঢুকতেই নিঝুমের মুখটায় একটা স্বস্তি দেখলেন আসমা। মেয়েটা এতক্ষণ কেমন মুখ শুকনো করে ঘুরছিল, অসহায়ের মতো। অরণ্যকে দেখে যেন হালে পানি পেল। ভালো খাতির হয়েছে দুটোর। অরণ্য ইদানিং প্রায়ই রাত করে ফেরে। মনে হয় নিঝুমের সাথে দেখা করে।
সকালে প্রায়দিনই রাতের খাবার ওভাবেই টেবিলে পড়ে থাকে। আসমা সকালে সেগুলো তোলেন। এ দুটোর বিয়ে তাড়াতাড়ি না দিলে বিপদ। ভাগ্যিস পুতুলের সাথে অরণ্যর বিয়েটা ঠিক হয়নি। অরণ্য বাধা না দিলে অবশ্য প্রস্তাবটা তার ভালোই লেগেছিল। তবে অরণ্যর বাবারও খুব একটা মতো ছিল না। নিঝুমের ফুপি বেশ অনেকদিন ধরেই নিঝুমের কথা ওনাকে বলছিলেন। অরণ্য তেমন সিরিয়াস ছিল না বিয়ে নিয়ে, তাই ওনারাও অত গরজ করছিলেন না। তবে এখন আসমা নিজেই আগ্রহী হয়ে মেয়ে খুঁজছিলেন। আসলে ওনার মনে হচ্ছে অয়ন কারো সাথে প্রেম করে, কিন্তু উনি জিজ্ঞেস করলে কিছু বলে না। উনি আকারে ইঙ্গিতে জানতে চেয়েছেন, কিন্তু অয়ন তার ধারকাছ দিয়েও যায় না। অরণ্যর তুলনায় অয়নটা একটু চাপা, তাই অরণ্যর বিয়েটা উনি তাড়াতাড়ি দিতে চান। বড়টার হলেই উনি অয়নের বিয়ের তোড়জোড় শুরু করবেন। অরণ্যর সাথে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে হবে। মেয়েটাকে জানতে হবে। তবে পুতুল মেয়েটা একেবারে আহ্লাদী মার্কা। খুব সুন্দর, কিন্তু সেটা কেমন যেন একটা বাচ্চা ধরনের। চরিত্রে গভীরতা বলে একটা ব্যাপার থাকে, সেটা কম। পুতুল অরণ্যকে পছন্দ করলেও ওর মনের গলির রাস্তা চেনে না। নিঝুম আবার সেই অর্থে একটু ভার। ওকে একদিনে যা দেখেছেন তাতে যে কেউ মনে করবে অরণ্যর সাথে 100 জনম ধরে সংসার করছে। সামনে অরণ্যর সাথে তেমন একটা কথা বলে না, কিন্তু ওদের বোঝাপড়াটা ভালো। তিনি খেয়াল করেছেন। এখন অয়নটার জন্য এমন একটা মেয়ে পেলে বেশ হতো, তাহলে ওনার চিন্তাটা মোটামুটি শেষ হতো। অরণ্য নিজের ঘরে ঢুকেই একটানে আগে গায়ের শার্টটা খুলল। কি প্রচণ্ড গরম! ঘামে পুরো শরীর একদম চপচপ করছে। আলমারি খুলে নীল রঙের একটা পাঞ্জাবি বের করল ও। পরতে যাবে তখনই মনে হলো লালচে মেরুন রঙের একটা পাঞ্জাবি আছে ওর, কিন্তু ওটা খুঁজতে গিয়ে কোথাও পেল না। অয়ন নিল নাকি? মাঝে মাঝে ও নিয়ে অবশ্য পড়ে। অয়নকে ফোন দিতেই বলল, সরি ভাইয়া, ওটা আমার আলমারিতে আছে। নিয়েছিলাম কিন্তু পরা হয়নি। ইস্ত্রি করাই আছে। অরণ্য গায়ে তোয়াল চাপিয়ে অয়নের রুমে গেল। ওদের দুভাইয়ের রুম পাশাপাশি আর রুমের পিছনে একটা কমন বারান্দা আছে। ওরা ওটাই বেশি ব্যবহার করে যাতায়াতের জন্য। অয়নের আলমারিতে সব তাকে খোঁজ করেও নিজের পাঞ্জাবি খুঁজে না পেয়ে শেষে মেজাজ গরম হল ওর। অয়ন আজকাল বড় কেয়ারলেস হয়ে যাচ্ছে। কোনো কিছুরই যত্ন করে না। ঝুমের শাড়ির রঙের সাথে ম্যাচ করে পাঞ্জাবিটা পরতে চাইল ধুর। পাঞ্জাবি না পেয়ে আলমারি লক করতে গিয়ে পায়ের কাছে ঝপ করে এতগুলো কাগজ পড়ল আলমারি থেকে। উঠিয়ে আবার জায়গামত রাখতে গিয়ে একটা বাঁশপাতা রঙের এনভেলপ চোখে পড়ল অরণ্যর। উপরে লিখা ভেরি আইএনপি। ওটা খুললে একটা সাদা কাগজ বেরিয়ে এল। কারো একজনের বায়োডাটা। কোনায় পাসপোর্ট সাইজের একটা মেয়ের ছবি। নাম অহনা ইসলাম। অরণ্য একটা মুচকি হাসি দিয়ে কাগজটা আবার জায়গামত রেখে দিল। অয়ন আজকাল ভেরি ইম্পর্টেন্টদের চাকরি দিয়ে বেড়ায় মনে হচ্ছে। জিজ্ঞেস করতে হবে। তলে তলে ভাই আমার কি গুল খিলাচ্ছে আল্লাহই জানে। ঘরে এসে নীল পাঞ্জাবিটা গায়ে চাপাতেই খুট করে একটা শব্দ হল। তাকিয়ে দেখে মহারানীর পদার্পণ ঘটেছে ওর রুমে। নিজেকে ধন্য ধন্য মনে হল ওর। বউ তার লাল শাড়ি পরে চলে এসেছে একেবারে। সাথে কি সুন্দর করে খোপা করেছে।
মুখটা আবার লজ্জায় লালো হচ্ছে। এই মেয়ে খালি এত লাল হয় কেন কে জানে? আন্টি আপনাকে এটা পরতে বলেছে। অরণ্য তাকিয়ে দেখল ঝুমের হাতে ওই মেরুন রঙের পাঞ্জাবিটা। তার মানে এটা আম্মুর কাছে ছিল। বুঝলাম না, কে বলেছে? আন্টি। নিঝুম খুব নিচু স্বরে বলল। ওর খুব অস্বস্তি হচ্ছে। একে তো আজ সত্যি আসতে চায়নি। বিয়ের আগে ছেলের বাড়ি দেখতে মেয়ের নিজের আশা কেমন একটা যেন। কিন্তু আন্টি কাল বারবার করে বলেছেন ও যেন অবশ্যই আসে, না হলে ও সত্যি আসতো না। গতকাল অরণ্যর কথা মতো আন্টির সাথে জুয়েলার্সে যেয়ে চুড়ির মাপ দিয়ে এসেছে ও। সাথে সুন্দর একটা নাকফুল আর সীতাহারও অর্ডার দিয়েছেন আন্টি। নাকফুল নাকি অরণ্য অর্ডার দিতে বলছে? আন্টি কানে কানে ওকে বলছেন এই কথা দোকানে যেয়ে। অরণ্য নাকি বলছে ওকে দিয়ে পছন্দ করিয়ে নিতে। নিঝুম শুনে কি লজ্জায় পড়ে গেছে। আন্টি কি মনে করছেন আল্লাহ জানে। যদি মনে করে দেখো বিয়ে হয় নাই তার আগেই ছেলে বউয়ের পছন্দে চলা শুরু করছে উগগ। এই লোকের নাকে একটা খামচি দিতে পারলে খুব শান্তি লাগত কালকে নিঝুমের। কোনো আন্টি? অরণ্য এমনভাবে প্রশ্ন করল যে বুঝতে পারছে না নিঝুম কার কথা বলল। আসমা আন্টি, আপনার আম্মু। আমার আম্মু তোমার আন্টি হয়? অরণ্য বেশ রহস্য করে বলল। নিঝুম এবার একটু বিপাকে পড়ল। কি উত্তর দিবে এখন ও অরণ্যকে? যদিও জানে এতে কেউ কিছু মনে করবে না, কারণ ওদের বিয়ের কথাটা কেউ জানে না। ওটা বোধহয় অরণ্য ম্যানেজ করে ফেলছে। তবু জানুক আর না জানুক বিয়ে তো সত্যি সত্যি হয়ে গেছে। আর সামনে দাঁড়ান পচা লোকটা এখন ওর অনেক কিছু, সেজন্যই পরবে না করেও শেষে পর্যন্ত আবার এই শাড়িটাই পরে এসেছে, জানে এটা দেখলে অরণ্য খুশি হবে। ওর খুশিটা এখন অনেক কিছু নিঝুমের কাছে, কিন্তু মুখে বলবে না ভুল করেও, না হলে অমনি মাথায় উঠে বসবে। কি রেখে কি আবদার করবে তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। জানি না। আপনি প্লিজ এটা পরেন। আমি যাচ্ছি। নিঝুম হাতের পাঞ্জাবিটা এগিয়ে দিল। যাবে বলে এসেছিলে? অরণ্য গায়ের তোয়ালটা বিছানায় ছুঁড়ে দিয়ে পাঞ্জাবি নেওয়ার জন্য হাত বাড়িয়ে পাঞ্জাবির সাথে একটানে নিঝুমকেও বুকের উপর নিয়ে আসল। ঘটনার আকস্মিকতায় নিঝুম এবার একটু ঘাবড়াল। অরণ্যকে আজকে একটু কেমন অন্যরকম লাগছে, একটু বেসামাল। চোখ দুটো কেমন যেন বড্ড সাহসী। নিঝুমের ভয় লাগল। ও কোনো মতে বলল, প্লিজ অরণ্য, সবাই আপনাকে খুঁজছে। অরণ্য ততক্ষণে নিঝুমকে বুকের সাথে মিশিয়ে নিয়েছে। ঝুমের মাথায় একটা ছোট্ট গোলাপ আছে খোপার নিচে। ফুল ঠিক নয়, গোলাপের কুঁড়ি। নাক দিয়ে ওটার ঘ্রাণ নিল ও। এরপর ঝুমের গলার ভাঁজে নাক ডুবাল। খুঁজলে খুঁজছে তো আমি কি করব? নিঝুমের মনে হল ওর হৃৎপিণ্ডটা এক লাফ দিয়ে বের হয়ে যাবে ওর শরীর থেকে। লোকটার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এই রকম খালি গায়ে ওর গা রীতিমতো ঠকঠক করে কাঁপছে। তার উপর আবার নাক ঘাড়ের মধ্যে ডুবায় দিয়ে আছে। ও এখন শিউর অজ্ঞান হয়ে যাবে। অরণ্য প্লিজ ছেড়ে দিন। আপনি এরকম করবেন জানলে আমি কখনো আসতাম না। নিষ্ঠুর একটা বউ। বিয়ে হয়ে গেছে তাও একটুও ভালোবাসে না।
হ্যাঁ আমি খারাপই। ওরকম চুরি করে বিয়ে করে আবার বুক ফুলিয়ে বলা হচ্ছে। এত সাহস থাকলে যান সবার সামনে যেয়ে বিয়ের কথাটা বলেন। অরণ্য এবার সত্যি সত্যি একটা দীর্ঘশ্বাস ফেলল। ঝুমের কথাটাও সত্যি। শ্বশুরের কানের কাছে বলতে পারলে কাজ হতো। মেয়ে আজই রেখে যেত। ওর আর এত কষ্ট করে পাইপ বাওয়া লাগত না। বউ ওকে ওরাংওটাং বানিয়ে ফেলল একেবারে। আচ্ছা ধরলাম না, যাও। সত্যি এবার ওকে একটু ঠেলে দিয়ে পাঞ্জাবিটা নিয়ে গায়ে চড়াল অরণ্য। নিঝুমের ঠিক কেমন লাগল অরণ্যকে বুঝাতে পারল না। অরণ্য জড়িয়ে ধরলে বুকটা কেমন অদ্ভুতভাবে কাঁপছিল, তানপুরার তারের মতো। ছেড়ে দিলে আবার ঠিক একই রকম কষ্ট হতে লাগল। নিঝুম বুঝতে পারছে না কোনটা ঠিক। ওর সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে, সাথে কান্না পাচ্ছে। অরণ্য কি ওর কথায় রাগ করল? আরে আরে, এ কি আমার পাটরানির চোখে জল কেন? অরণ্য আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, মোটেও না, আমার চোখে কোনো পানি নেই। আর পাটরানি মানে? আরও বিয়ে করবেন? নিঝুম এবার মুখ ঝামটা দিল। অরণ্য চুলটা ব্যাকব্রাশ করল। পানি নেই বাট আশি আশি করছে। একটুও না। বউ আমি কিন্তু পুলিশ। চোরের শিকার আগেই চেহারা দেখে ধরে ফেলি। আমি চোর। তা আর বলতে। সাথে ডাকিনী, যোগিনী, মায়াবিনী। একবার হাত খামচে ধরেই এইরকম একটা লোককে বশ করে ফেলেছ। পুতুল 2 বছর ধরে চেষ্টা করেও পারল না। তোমার এই বিদ্যা আমাকেও একটু শিখাও দেখি। আমিও তোমার উপর একটু প্রয়োগ করি। অরণ্য হাসল। কিন্তু পুতুলের নাম উচ্চারণ করার সাথে সাথেই নিঝুমের মনোযোগ পুরো ওই দিকে চলে গেছে। মনে হলো খচ করে একটা কাঁচ ওর বুকের মধ্যে ফুটল। সত্যি কাঁচ ফুটলেও বুঝি এত যন্ত্রণা হতো না। ও বুঝতে পারছে অরণ্য পুতুলকে ফিরিয়ে দিয়ে ওকে বিয়ে করেছে। কিন্তু তারপরেও অরণ্য ওই পুতুলের নাম নিলেই ওর রাগে পা থেকে মাথা পর্যন্ত জ্বলে যায়। ওই মেয়ে অরণ্যকে পছন্দই বা কেন করবে? অরণ্য ওর। আর কেউ ওর চিন্তাই বা কেন করবে? অসহ্য। অরণ্যর তুড়ি বাজানোর শব্দে ওর দিকে আবার তাকালো নিঝুম। কি হলো? ম্যাডামের মুড এমন 50 থেকে 100 হলো কেন হঠাৎ? কিছু না। আপনি আসুন, আমি যাচ্ছি। ওয়েট। কাছে এসে অরণ্য নিঝুমের মুখটা এবার উঁচু করে ধরল। অনেক সুন্দর লাগছে আমার বউকে। এই শাড়িটা পরে আসার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। নিঝুমের আগুনের মতো তেতে উঠা বুকটা আবার ঝড়ের ঠান্ডা বাতাসের মতো ঠান্ডা হয়ে গেল এক লহমাতেই। একটু আগের রাগটা গলে পানি হয়ে গেল। নিজের অনুভূতিগুলোর এরকম অদ্ভুত পরিবর্তনে নিঝুমের বেসামাল অবস্থা। কোনো অনুভূতিটা সত্যি আগেরটা না পরেরটা। অরণ্য ছুঁয়ে দিলেও রাগ হয়, সরে গেলেও কান্না আসে। এ কেমন বিপদ হলো ওর? সত্যি সুন্দর লাগছে? ওই পুতুলের থেকেও বেশি? নিঝুমকে আজ ঠিক ভূতে ধরেছে। অরণ্য এবার চুপ করে গেল। এখন আপাতত পুতুলকে আলমারিতে তুলে রাখা দরকার। ঝুম বেশি হাইপার হয়ে যাচ্ছে। ঝুম পুতুলকে হিংসা করছে? পাগল কোথাকার। যাক ঝুমের ওর উপর পসেসিভনেস ভাবটা শত হচ্ছে।
পাগলি নিজেও যদি সেটা বুঝত। ফাউ ঝগড়া করে সুন্দর সময়গুলো নষ্ট করছে। যা ওর সাথে কাটানো প্রতিটি মুহূর্ত অরণ্যর জন্য দুর্লভ মুহূর্ত। এগুলো ও যত্ন করে রেখে দিবে সারা জীবন। এই যা ঝুমের পাহাড় পছন্দ না সমুদ্র? এখনো তো জিজ্ঞেস করা হয়নি। সবার খাওয়া হয়ে গেলে আসমা 2 দিনের জন্য সবাই মিলে অরণ্যর নানুবাড়ি থেকে বেরিয়ে আসার প্রস্তাব দিলেন এই সপ্তাহেই। রুমানা আর শাহেদ ব্যাপারটা শুনে একটু হকচকিয়ে গেলেন। হুট করে এভাবে ছুটি ম্যানেজ করা তো কঠিন। শেষে ঠিক হলো রুমানা যাবে মেয়েদের নিয়ে। শাহেদ 2 দিন পরে আসবে। একদিন থেকে তার পরদিন সবাই ব্যাক করবে। সেক্ষেত্রে ছুটিটা 3 দিনের নিতে হবে অরণ্যকে। নিঝুমদের বিদায় দিয়ে আসমার সাথেই মাকে ফোন দিলেন। ছোট ভাই নূর মায়ের কাছেই থাকে। ওকেই সমস্ত দায়িত্বটা দিলেন তিনি। যেচে পড়ে বেয়াই নিয়ে যাচ্ছেন। সবকিছুর দিকে খুব খেয়াল করতে হবে। অরণ্য নিঝুমদের বিদায় দিয়ে ঘরে এসে শুয়ে পড়ল। আজ ওর খুব পরিশ্রম হয়েছে। ও আর পার্থ মিলে একটা প্ল্যান করছে। একটা খসড়া মতো হয়েছে, কিন্তু ব্যাপারটায় সফলতা কতখানি আসবে বোঝ যাচ্ছে না। রাইসুল খুব গভীর জলের মাছ। ওর সাথে পারতে গেলে অরণ্যকেও অনেক সতর্ক হয়ে খেলতে হবে। বিছানায় শুয়ে পড়তেই ঘুম এসে গেল ওর। নিঝুম এই নিয়ে 5 বার কল দিল অরণ্যকে। ফোন একদম ধরছেই না। এবার সত্যি সত্যিই রাগ হচ্ছে ওর। বাসায় পৌঁছেই ফোন দিতে বলেছিল অরণ্য। আর এখন কোনো খবরই নাই। অবশেষে 1.5 ঘন্টা পর ফোন আসল অরণ্যর ফোন থেকে। হ্যালো। হুম্মস্বরী ঘুমিয়ে গিয়েছিলাম। টের পাইনি। ও আচ্ছা তাহলে ঘুমান। না উঠে গেছি, বল। কিছু না। বাসায় পৌঁছে ফোন দিতে বলেছিলেন। হুমম। এই কথা পছন্দ হয়েছে তাহলে? আমি তো আরও অনেক কিছু বলি, সেগুলো কেউ কান দিয়েও তোলে না। মানে কিছু না। একটু রাখবে, এক ফ্রেন্ডের সাথে আলাপ আছে একটু। অরণ্যর গলায় কি একটু বিরক্তির সুর? ওর ফোন পেয়ে খুশি না হয়ে বিরক্ত হল? থাক তাহলে, কোনো দরকার নেই কথা বলার। খুব ভুল হয়েছে ফোন করে। আর করবে না, আর কোনোদিনও করবে না। অরণ্যকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল ও। নিঝুম মোটেই কাঁদতে চাচ্ছে না ওই হার্টলেস লোকটার জন্য। কী রকম ভাবে বলল যে রাখো। এই কথাটাই ভালোভাবে বলা যেত, তাই না? ফোনটা রাগে ছুঁড়ে মারল বিছানায় নিঝুম। ছি, এই লোকের জন্য ও আবার শাড়ি পরে গিয়েছিল। একেবারে বেহায়া বানিয়ে ফেলেছে ও নিজেকে। আর একবারের জন্যও যদি কথা বলে ওই লোকের সাথে তাহলে কান কাটবে ও নিজের। রাত 8টা পর্যন্ত আশোর সাথে অযথা এটা ওটা নিয়ে তর্ক করল নিঝুম। এর মধ্যে অরণ্য একটা বারের জন্যও ফোন দিল না। মানুষটা কি সত্যিই এত পাষাণ? নিঝুম কি তাহলে ওর মনে একটু জায়গাও করতে পারে নাই? থেকে থেকে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে ওর। মনে মনে নিজের কাছে ওয়াদা করেল যে অরণ্য যদি ওকে নিজে থেকে ফোন না দেয়, তাহলে ও আর ফোন দেবে না। আর এটা সত্যি কথা। রাত 10টা বাজল। নিঝুম এবার শাড়ি খুলতে উঠল। অরণ্য মানা করেছিল খুলতে, তাই এতক্ষণ পড়েছিল। কিন্তু এখন আর পড়ে থাকার কোনো অর্থ খুঁজে পাচ্ছে না।
বাসার সবাই ও আরে আরে ওকে দেখছে। আশা অবধি ওই শাড়িতেই আছে ও। অরণ্য হয়তো সেই ফ্রেন্ডের সাথে কথা বলে বুঝতে পেরেছে যে পুতুলি আসলে বেস্ট, তাই আর ওকে কল করেনি। ভালোই হয়েছে। অনেকক্ষণ যাবৎ কান্না ঠেকিয়ে রেখেছিল, এখন আর পার না। কি কষ্ট হচ্ছে, বুকটায় থেকে থেকে টন টন করে উঠছে। কাঁদতে কাঁদতেই দরজা বন্ধ করল ও। কাপড় চেঞ্জ করতে যাবে, অমনি জানালায় নখ শুনে থমকে গেল। তাকিয়ে দেখে আসামি হাজির। নিঝুম হাসবে না কাঁদবে বুঝতে পারল না। কি ভয়ঙ্কর এই লোক, 1 সেকেন্ডের মধ্যে ওর পৃথিবীটা লণ্ডভণ্ড করে দিতে পারে। প্রায় উড়ে গিয়ে জানালাটা খুলল ও। কি ব্যাপার, শাড়ি চেঞ্জ হচ্ছে কেন? এরকম তো হওয়ার কথা ছিল না। এত দেরি করলে কি করব? কি গরম। নিঝুম কথা ঘোরাল। না না, আমার দেখা এখনো হয়নি। আমি আগে দেখব। তারপর? নাও আগে এটা নাও। একটা কাগজে মোড়ান পকেট ধরিয়ে দিল অরণ্য। কি এটা? দেখতে পেলে শুনতে চায় কে? নিঝুম খুলে দেখে 2 রঙের রেশমি চুড়ি, লাল আর সবুজ। এটা কোত্থেকে আনলেন? পুতুলের কাছ থেকে। মানে? নিঝুমের মুখটা কালো হয়ে গেল সাথে সাথে। মানে তোমার মাথা থেকে এত সহজে পুতুলের টপিকটা বের হবার কথা না। তাই ওটাই বললাম। বোকার মতো প্রশ্ন কর কেন? চুড়িওয়ালার কাছ থেকে কিনলাম। পার্থও কিনল ওর ছোট বোনের জন্য। আমার তো আর বোন নেই। তো কি আর করা, আপাতত একখান বউ আছে, তার জন্যই কিনলাম। অরণ্য ইচ্ছা করেই আজকে নিঝুমকে খেপাচ্ছে। এই চুড়ি কেনার জন্য ও 10 মিনিটের পথ অতিরিক্ত হেঁটেছে। পার্থ আর ও সিভিল ড্রেসেই আজ একটা কাজ করেছে। বিকেল থেকে সেজন্য খুবই ব্যস্ত ছিল। নিঝুমকে ওইটুকু রুড গলায় না বললে ও ঠিক 10 মিনিট পর আবার ফোন দিত। নিঝুম বুঝতে পারছে না, কিন্তু ওর ভেতরে অনেক পরিবর্তন এসে গেছে এই কদিনেই। বিয়ের আগের দিন পর্যন্ত একটা ফোন ওকে অনেক কষ্টে দিত। আজকে সকালে অন্তত 6 বার ফোন দিয়েছে। কাজে থাকলে তখন ফোন রিসিভ করার কন্ডিশনে থাকে না ও। আর সঙ্গে রিভলভার থাকলে ফোন তখন তুচ্ছ জিনিস। নিঝুম চুড়িগুলো হাতে নিয়ে দেখছে। ওর মুখে কেমন একটা যেন প্রশান্তি খেলা করছে। আমি কি পরব চুড়িগুলো? তোমার কি মনে হচ্ছে আমি এগুলো ব্যবসা করার জন্য এনেছি? অরণ্য একটু বিরক্তির সাথে বলল। ঝড় আসবে মনে হচ্ছে। আমি কি তাই বলেছি? নিঝুম হেসে ফেলল। লাল চুড়িগুলো খুব বেশি পছন্দ হয়েছে ওর। ওগুলো সব পরে ফেলল এক এক করে। তারপর অরণ্যর সামনে হাতটা ঘুরিয়ে বলল, কেমন লাগছে? ভালো। আচ্ছা, বউগুলো এত হিংসুটি হয় কেন বল দেখি? গার্লফ্রেন্ডগুলাই ভালো। তাই বোধহয় সবাই 8টা 10টা গার্লফ্রেন্ড পালতে পারে। ভালো খাওয়া আর গিফট পেলেই ওরা খুশি। কিন্তু বউগুলোর সব হাড়ির নারীর খবর জানা লাগে। কি বললেন আপনি? কি বললাম? এই মাত্রই তো বললেন বউরা খারাপ। খারাপ কখন বললাম? বলেছি বেশি খবর রাখে। ও আচ্ছা, আর রাখব না। আশ্চর্য, তুমি খেপস কেন? তুমি তো আর আমার বউ না।
আমাদের তো এখনো বিয়েই হয় নাই তোমার হিসেব অনুযায়ী। অরণ্য ইচ্ছে করে খোঁচাটা মারল। বিয়ে হয় নাই মানে? আপনি আমার সাথে ফাইজলামি করছেন? অতগুলো লোকের সামনে কবুল বললাম। অরণ্য এবার মাথা নিচু করে হাসতে লাগল। ঝুম গেছে পুরা আওলায়। বউ বললে বলে বিয়ে হয় নাই, আবার বিয়ে হয় নাই বললে ক্ষেপে ভূত হয়। আমি ফাইজলামি করছি না, তোমাকে বাস্তবতাটা বোঝাচ্ছি। যেটা তোমার সামনেই আছে, তুমিও সেটা দেখছ, কিন্তু মানতে চাচ্ছ না। নিঝুম দুই ভ্রুকুচকে তাকিয়ে রইল। অরণ্য কি বলছে তার মাথামুন্ডু কিছুই ওর বোধগম্য হল না। এখনো বোঝো নাই? এত আকারি কথা আমি বুঝি না। অরণ্য ওর দিকে স্থির হয়ে তাকিয়ে রইল কিছু সময়। এরপর আচমকাই নিঝুমের ঠোঁট দুটোকে আক্রমণ করে বসল। নিঝুম প্রথম কিছুক্ষণ জুঝল, এরপর হাল ছেড়ে দিল, শেষ পর্যন্ত নিজেও তাতে সাড়া দিল। নিঝুমের মনে হচ্ছিল ওর চোখে মুখ অরণ্যের নিঃশ্বাসের তাপে ঝলসে যাচ্ছে, কিন্তু পড়তে ভালোও লাগছিল। অনুভূতিগুলো এত গোলমেলে কেন? ওই বিয়ের পর থেকে ওর ভিতরে ভিতরে কিছু একটা ভাঙচুর হচ্ছে। ওই লোককে খুব তীব্রভাবে কোনো কিছুতে ও বাধা দিতে গেলে ওর মন সায় দিচ্ছে না। আবার কাছে এল অস্বস্তি হচ্ছে, আর দূরে গেলে দমবন্ধ হয়ে যাচ্ছে। সম্পর্কগুলো এমন জালের মতো জোরান কেন? ছিঁড়তে গেলেই কোনো না কোনো সুতোয় টান লাগে, আর তাতে ছেঁড়ার বদলে আরও বেশি করে জড়িয়ে যায়। ও জড়িয়ে গেছে অরণ্যের জালে। অনা। হুম। মা বোধ হয় কিছু সন্দেহ করেছে তোমার আমার ব্যাপারে। ও রিয়েলি? হুম মম। আমি আমার ফ্যামিলির সাথে তোমাকে পরিচয় করিয়ে দিতে চাই। মা বার করে জিজ্ঞেস করছে। আমার আর মার সাথে লুকোচুরি খেলতে ভালো লাগছে না। অয়ন লক্ষ্মী, আমাকে আর কয়টা দিন সময় দাও। বাপি আসলে অনুমতি নিয়ে একেবারে দেখা করি। আঙ্কেল কবে আসবে? এই মাসেই। ডেট দেয়নি কোন? না, তবে এ মাসেই আসবে। তুমি চিন্তা করো না। আর ডেটটা আমাদের জন্য খুব স্পেশাল হবে দেখো। হাতড়ে হাতড়ে পাশের বালিশটা টেনে কানের উপর দিল নিঝুম। ফোনের রিংটোনটা খুব বিচ্ছিরি লাগছে। একটা আছাড় মেরে ফেলে দিতে ইচ্ছে হচ্ছে। ওর আরামের ঘুমটার দিল 14টা বাজিয়ে। উঠে বসে কলটা কাটতে যেয়ে কলার আইডি দেখে থেমে গেল ও। অরণ্য। সাথে সাথে চারদিকে ঘুরে তাকালো ও। অরণ্য কোথায় গেল? ফোনটা তখনও ওর হাতের মধ্যে বাজছে। কলটা ধরতেই ওপাশ থেকে ভারী কণ্ঠস্বরটা ভেসে এল। আমার ঘুম পরিটার ঘুম কি ভাঙল? আপনি কই? সরি বউ, একটা আর্জেন্ট কাজে বের হয়ে আসতে হলো। তোমাকে ঘুমন্ত অবস্থায় এত কিউট লাগছিল যে ঘুমটা আর ভাঙাতে ইচ্ছা হলো না। তাই বলে আমাকে না বলেই অভিমানে গলাটা বুজে এল নিঝুমের। কথাটা শেষ করতেই পারল না ও। সরি। আচ্ছা, ফোন যে জন্য করলাম সেটা শোনো আগে। আমি শুনব না। আমার মন খারাপ। নিঝুমের মনটা আসলেই খারাপ হয়ে গেছে। কেন চলে গেল লোকটা ওকে রেখে? এখন ওর অরণ্যকে কি ভীষণ দেখতে ইচ্ছে হচ্ছে। ওর মুখটা ছুঁয়ে দিতে ইচ্ছে হচ্ছে। অরণ্যকে ওর এক্ষুনি চাই।
এক্ষুনি 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 ওকে জড়িয়ে না ধরলে ও মরে যাবে। ঝুম, আমার কথাটা আগে শোনো একবার। তুমি আমার লক্ষ্মী বউ বলো। অরণ্য খুব আদর দিয়ে কথাগুলো বলল। আসলে চাইলেও হয় না। পরের চাকরি করা লোকের এসব শখ থাকতে নেই। আর এখন একদিনও কারণ ছাড়া ছুটি নিতে চায় না ও। বেড়াতে গেলে এমনি কয়দিন যাবে, তার উপর বিয়ের সময় আবার ছুটি। এতদিন ছুটি পাওয়া সম্ভব না ওর পক্ষে। কিন্তু নিঝুমকে প্রতিদিন বুকের মধ্যে নিয়ে শোয়াটা এমন নেশার মতো হয়ে যাচ্ছে ওর, যে এখন ওকে ছাড়া এক রাত থাকতেও পারে না। ওর চুলের মধ্যে নাক না ডুবিয়ে দিলে ওই আদর আদর গন্ধটা ওর ফুসফুসে ছড়িয়ে না যাওয়া পর্যন্ত ওর মন আর শরীর কোনোটাই ঠান্ডা হয় না। নিঝুম প্রথম দিকে যেমন দূর দূর থাকত, এখন সেটা কেমন যেন পাল্টে যাচ্ছে দ্রুত। আগে দূরে বসলেও জড়সড় হয়ে বসত, এখন কাছে থাকলেও ওর চোখ, নাক, চুল সব হাত দিয়ে দিয়ে দেখে। কি দেখে আল্লাহই জানে। ও যদি জিজ্ঞেস করে কি দেখছ, তখনই একটা দীর্ঘশ্বাস ফেলে বলে কিছু না। এখন আবার জেদ ধরাও শিখতেছে। আগে খালি লজ্জা পেত, বউ হওয়ার পর থেকে কেমন যেন পাগলি হয়ে যাচ্ছে মেয়েটা। খালি কথায় কথায় জেদ করে। না, আমি শুনব না, শুনব না। আমাকে না বলে কেন চলে গেলেন? আপনি আমাকে একটুও পছন্দ করেন না। আমি জানি। নিঝুমের প্রত্যেকটা কথায় অভিমানগুলো কেমন ঝরে ঝরে পড়ছে। অরণ্যর কেমন কষ্ট হল। এখন বুঝতে পারছে বউ তার বড্ড চাপা। অরণ্যর হঠাৎ নিজেকে কেমন অপরাধী লাগল। ও প্রতিদিন নিঝুমকে দেখতে যাচ্ছে নিয়ম করে ঠিক, কিন্তু নিঝুমের ভিতরের নিঝুমটা এখনও অচেনা। আর নিঝুম যদি অভিমান করে একবার নিজেকে একটা শক্ত খোলসে আটকে ফেলে, তাহলে জনমভর কেবল একটা সুখী মানুষ সেজে থাকার অভিনয় করে যাবে। ও সেটা একদম সহ্য করতে পারবে না। ঝুম শোনা। অরণ্য কি বলবে বুঝতে পারছে না। কাছে থাকলে মাথায় হাত বুলিয়েই মাফ পাওয়া যায়, কিন্তু দূর থেকে সব কিছুই কঠিন। এছাড়া আজকে কাজের চাপ অনেক বেশি। আজকে বিশেষ একটা তদন্তের কাজে পার্থ আর ও ঢাকার বাইরে থাকবে সারাদিন। ফোন বন্ধ থাকবে হয়তো অনেক সময়। এই কথাটা জানাতেই ফোন দিয়েছিল এখন। কিন্তু বউ তো শুনছেই না। না, নিঝুম অবুঝের মতো জিদ ধরেই আছে। এবার ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাস শোনা গেল। ঝুম, আমাকে ভুল বুঝো না বউ, তোমাকে ওভাবে ছেড়ে আসতে আমার অনেক কষ্ট হয়। আর তাই প্রতিদিন তোমাকে আবার একটু খানি দেখতে অতটা পথ উল্টো ঘুরি। এখন আমার প্রফেশনটাই এমন যে আসলে কাউকেই খুশি রাখা সম্ভব হয় না। সৎ থাকতো টাকা নাই, অসৎ হওতো বেহেশত নাই, ঠিকমতো ডিউটি করতো পরিবার সাথে নাই। আসলে প্রফেশনে ঢোকার আগে এত কিছু ভাবি নাই। খালি রিস্ক আছে তাই ভাবছি। তো রিস্ক নিয়েই তো দুনিয়ায় আসছি। মার পেটেই মরে যেতে পারতাম। যমজ বাচ্চারা প্রায় বিভিন্ন সমস্যায় ভোগে। আমি কিন্তু হওয়ার পর খুব দুর্বল ছিলাম অয়নের তুলনায়। অনেকেই বলছিল বোধহয় বাঁচবে না, তাই রিস্ক নিয়ে চিন্তা করি নাই। কিন্তু এখন যতই তোমার সাথে জড়াচ্ছি ততই ভয় হচ্ছে। আমি বোধহয় তোমাকে কখনো খুশি রাখতে পারবো না। ইতিমধ্যেই নানাভাবে তোমাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলছি। অরণ্যর কথায় নিঝুমের ঘুমের রেশটা এবার পুরোপুরি কাটল।
অরণ্যর কি মন কোনো কারণে খারাপ? এমন কথা কেন বলছে? ওকে কষ্ট দিয়েছে মানে? লোকটার গলার স্বর অমন দুঃখী দুঃখী কেন শোনাচ্ছে? নিঝুমের মনে হলো নিজের গালে দুটো থাপ্পড় মারে। আসলে অরণ্যর জায়গা থেকে কখনো ওকে বোঝার চেষ্টাই তো করেনি ও। ওর স্বামী হওয়া ছাড়াও আসলে একটা গুরুত্বপূর্ণ কাজে জড়িয়ে থাকে অরণ্য। তার টেনশনও থাকে, দায়িত্বও থাকে। খালি বউ নিয়ে চিন্তা করলে তো ওর হবে না। কোথাও কোনো অন্যায় হলে সেখানে তো ওকে যেতে হবে অন্যায়কে দমন করতে। তাদেরকে তো বউয়ের মন খারাপ ছিল বললে চাকরি থাকবে না। সরি প্লিজ, আপনি মন খারাপ করবেন না প্লিজ। আমি বুঝতে পেরেছি। নিঝুম একটু হাসার চেষ্টা করল। আমি আসলে দুষ্টুমি করছিলাম। সিরিয়াসলি নিয়েন না। না না, তুমি সরি কেন বলছো? উল্টো আমার তোমাকে সরি বলা উচিত। একটুও না। আমি আসলে মাত্রই ঘুম থেকে উঠেছি। আমার মাথা ঠিকমতো কাজ করছিল না। আই অ্যাম সরি। সত্যি? হ্যাঁ। তাহলে একটা কিসি দাও। কি? একটা চুমো দাও। আপনার মাথা খারাপ হয়ে গেছে? তা একটু হইছে, কালকে প্রথম খাইছি তো, লোভ এখনো যায় নাই। ছি 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 কেন? আমার বিয়ে করা বউরে চুমো দিব তো প্রবলেম কি? আমার কাছে লাইসেন্স আছে তোমাকে ভালোবাসার। ওরকম চুরির বিয়ের লাইসেন্সের কোনো দাম নাই। নিঝুমের এই কথায় অরণ্যর এবার সত্যিই একটু অভিমান হল। বারবার এইভাবে খোঁটা দেওয়া কি জরুরি? ও কি ইচ্ছা করে প্ল্যান প্রোগ্রাম করে ঘটনাটা ঘটিয়েছে? আচ্ছা থাক, লাগবে না। আর লাগলে আমি অন্য কারো কাছ থেকেই ম্যানেজ করে নিব। দুম করে কথাটা বলে ফেলল অরণ্য। একটা চুমা খেতে চাইছে তার জন্য এত লেকচার দরকার নাই। নিঝুম ওর জিনিসপত্র সব আলমারিতে তালা দিয়ে রাখুক। ওর আজকে এমনিতেই অনেক কাজ। তারপরও আজকে ও নিখোঁজ হবে। যাবে না আজ মোহাম্মদপুর। দেখি কি করে। অরণ্যর কথায় নিঝুমের মনে হল ওর পুরো দুনিয়াটা একবার চক্কর দিয়ে উঠল। কি বলল লোকটা? ছি! এই জিনিসও ম্যানেজ করে নেওয়া যায়? আপনি একটা অসভ্য আর অমানুষ ধরনের লোক। আপনার রুচি এত নিচু আমার জানা ছিল না। ঠাস করে ফোনটা কেটে দিল নিঝুম। ছি! কি নোংরা একটা কথা বলল লোকটা। ও দেবে না বলেই অন্য মেয়ের কাছ থেকে ম্যানেজ করে নিবে? এতই চাহিদা তার এসবের? আর এই লোকটাকে ভালোবাসে ও? নিজের উপরেই কেমন ঘেন্না ঘেন্না লাগছিল নিঝুমের। নিঝুমের আচরণে অরণ্য পুরোই থ মেরে গেল। কি আশ্চর্যের কথা! পাগল হয়ে গেল নাকি ঝুম? ও কি সত্যি সত্যি অরণ্যর ওই কথা বিশ্বাস করল? এগুলো যে ও দুষ্টুমি করে বলেছে সেটা তো একটা পাগলেও বোঝে। আবারও ফোন করতে গিয়ে কলটা কেটে দিল ও। না থাক। মনটা কেমন যেন খিচড়ে গেছে ওর। ফোন ও কাটেনি। যে কেটেছে ঠেকা তার। করলে করবে, না করলে নাই। ফোনটা একবার সুইচ অফ করতে গিয়ে আবার ওভাবেই রেখে দিল ও। পাগলিটা যদি আবার এক্ষুনি ফোন করে না পেয়ে অমনি আবার কান্নাকাটি শুরু হবে। তার চেয়ে সাইলেন্ট থাক।
ফোনের ভাইব্রেশনটা অফ করে দিয়ে ফোনটা আবার পকেটে ভরল। নিঝু রুমানা রান্নাঘরে দাঁড়িয়ে খানিকটা সরিষার তেল একটা বোতলে ভরল। মা বাড়ি থেকে পাঠিয়েছেন, একেবার খাঁটি তেল। রুমানার বাবা নিজে দাঁড়িয়ে থেকে ঘানি থেকে ভাঙিয়ে আনেন। বোতলটার মুখ আটকে ভালো করে মুছল রুমানা। এটা অরণ্যর মাকে দেবেন বলে মনে করেছেন। উনি প্রায় বিভিন্ন খাবার ইচ্ছে হলেই বানিয়ে বানিয়ে পাঠিয়ে দিচ্ছেন। রুমানার বেশ লজ্জাই লাগছে। কিছু বলছো আম্মু? নিঝুম তাড়াতাড়ি এগিয়ে আসল। বলছি, আসমা আপা তো বারবার তাগাদা দিচ্ছে, পরশু দিনই যেতে চায়। আশু আর আমার ব্যাগ রেডি করে ফেলেছি। তোর আব্বুর ব্যাগও গুছিয়ে রেখে দিয়েছি। এখন তুই তোর কাপড় চোপড় গুছিয়ে নিলেই হয়। তাই তো, নিঝুমের এতক্ষণে খেয়াল হলো ওর কাপড় গোছাতে হবে। সকাল সকাল ওই লোকের সাথে ঝগড়া করে মাথা থেকেই বের হয়ে গিয়েছিল কথাটা। তাড়াতাড়ি ঘরে এসে নিজের ছোট্ট ট্রাভেল ব্যাগটা বের করল ও। অরণ্যকে জিজ্ঞেস করতে হবে, ওর নানুবাড়িতে নদী আছে নাকি। ওর নদীর পাড়ে ঘুরতে খুব ভালো লাগে। এক্ষুনি শুনি বলেই অরণ্যকে ফোন দিল ও। ফোন বাজল কিন্তু ধরল না। নিঝুম ঘড়ির দিকে তাকিয়ে দেখল 11:25 বাজে। বোধহয় ব্যস্ত আছে। 10 মিনিট পর আবার ফোন দিল ও। কিন্তু এবার নন রিচেবল আসল। নিঝুম আবার আধা ঘন্টা পরে ফোন দিল। একই অবস্থা। ফোন বেজেই যাচ্ছে কিন্তু ফোন কেউ ধরছে না। নিঝুমের এখন কিছুই করতে ইচ্ছে হচ্ছে না। এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া বোধহয় সহজ। লোকটা সেই সকালে কথা বলেছে। আর এখন সন্ধ্যা 7টা বাজে। একটাবার ফোনও করে নাই ওকে, আর না ওর ফোন রিসিভ করেছে। দুপুরের পর থেকে নিঝুমের শরীর আর চলছে না। একদম মরার মতো পড়ে আছে ও বিছানায়। এরকম হলে ও এমনিতেই শেষ হয়ে যাবে। আমাকে একবার জড়িয়ে ধর প্লিজ। একবার আমার ফোনটা ধর। বালিশে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল নিঝুম। আমি আর রাগ করব না ওসব কথায়। কিন্তু ওর ফোনটাও যেন আজ মরে গেছে। এই আপু, খেতে আয়। আম্মু কত মজা করে পুডিং বানিয়েছে আর তুই সেই বিকেল থেকে কেমন দম মেরে রয়েছিস। এক্ষুনি চল। আশু প্লিজ বিরক্ত করিস না তো। আমার খিদে পায়নি। তুই যে খা। এই আপু, এরকম করছিস কেন? জিজু কিছু বলেছে নাকি? আশুর কথায় এবার যেন গরম তেলে পানি পড়ল। এতক্ষণের জমান রাগ আর দুশ্চিন্তার পাহাড় উগরে দেওয়ার একটা রাস্তা পেল নিঝুম। কেন, ওই বদমাইশ লোকটা কি বলবে? হ্যাঁ, আর ওই লোক কিছু বললেই আমার তাই মানতে হবে নাকি? এই মুহূর্তে আমার সামনে থেকে যা প্লিজ। আমার মন মেজাজ ভালো নেই আশু। প্লিজ। তার কিছুক্ষণ পরেই মার বকা খেয়ে নিচে এসে খেতে বসতে হলো নিঝুমকে। গলা দিয়ে কিছু নামছে না আর মার বকার ভয় কিছু বলতেও পারছে না। কি বলবে? অরণ্য ফোন ধরছে না। তো মার উত্তর হবে ছেলে মানুষ দুনিয়ার কাজে ব্যস্ত থাকে। সারাক্ষণ খালি ফোন করতে থাকলে কাজ করবে কখন? নিঝুম নিজেও সেটা জানে। কিন্তু ওর মন এমন অস্থির হলে ও কি করবে? এই মুহূর্তে অরণ্যর কাছে যাওয়ার মতো কোনো অপশন ওর জানা থাকলে ও কোনো সময় চলে যেত। ওর এখন সব ছেড়ে ছুড়ে দূরে কোথাও চলে যেতে ইচ্ছে হচ্ছে।
ঘন্টার পর ঘন্টা কারো সাথে যোগাযোগ না রাখার রেকর্ড অরণ্যর আছে। ওর বাসার লোকেরা এখন ওতে অভ্যস্ত। কিন্তু ওর ভীষণ কষ্ট হচ্ছে। ওকে বলে নিয়ে যদি যোগাযোগ না করত তাহলে কষ্ট কম লাগতো হয়তো ওর। কিন্তু ও তো ফোন ধরছেই না। আর কতক্ষণ এভাবে থাকলে ও বোধহয় পাগল হয়ে যাবে। হৃদয় লুকোনো, এ মনে সাজানো, যত কথা হয়নি বলা, স্বপ্ন দেখা সেই স্বপ্নপরীর সাথে। কবে হবে পথ চলা? নে খাবারটা গিল তাড়াতাড়ি। আমি আসমা আপাকে ফোন দিয়েছিলাম। অরণ্য আজকে ঢাকার বাইরে একটা কাজে গেছে। বাসায় ফিরতে ভোর হয়ে যেতে পারে। কোনো একটা বিশেষ কাজে ব্যস্ত। সকালে অফিসে গিয়ে জানিয়েছিল আপাকে। কারো ফোন ধরতে পারবে না আর ফোন একদম সাইলেন্ট করে রাখবে বলেছে। দুশ্চিন্তা করতে মানা করেছে আপাকে। রুমানা বাকি খাবারগুলো ফ্রিজে তুলতে তলতে বললেন। আর তোমার এখনই এত দুশ্চিন্তা করা লাগবে না। ওগুলো বিয়ের পরে করো। এখন ওর পরিবার আছে, এটা তাদের দায়িত্ব। রুমানা একটু বিরক্তির স্বরে কথাগুলো বললেন। অরণ্য পুলিশ, মেয়ে সেটা বুঝতেই চাচ্ছে না। নিঝুমের খাওয়ার রুচি এবার পুরোটাই চলে গেল। ভোরে ফিরবে? এখন মাত্র রাত 9টা বাজে। আরও 7-8 ঘন্টা মানে ওর জন্য লক্ষ লক্ষ সেকেন্ড। ও আজকে মরে যাবে শিউর। অরণ্য আসলেও ওর মরা লাশই দেখবে। খাবারটা অসম্পূর্ণ রেখেই উঠল ও। আম্মুকে এখন পুরোটা বলে বোঝানো সম্ভব না। অরণ্য শুধু একটা ছেলেমানুষ তো নয় ওর কাছে এখন। ওর প্রতিটা নিঃশ্বাসের সাথে ওর নিজের নিঃশ্বাস আটকে আছে। ও কি করে অরণ্য না ফেরা পর্যন্ত স্বস্তি পাবে? উপর থেকেই শুনতে পেল, আব্বু বাসায় ঢুকল। আম্মুর সাথে সাথে কি যেন সব বলছে। নিঝুমের আর শুনতে ইচ্ছে করল না সেসব কথা। দরজাটা আটকে দিয়ে জানালার কাছ ঘেঁষে দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল ও। সকালে ফালতু এক বিষয় নিয়ে ঝগড়া করেছে। তারই শাস্তি এগুলা, নিঝুম বুঝতে পেরেছে। শয়তান ব্যাটা আগে আসুক, ওর চুমু খাওয়া একদম সুদে আসলে বুঝিয়ে দিবে নিঝুম। নিঝুম মায়ের দরজা ধাক্কাধাক্কিতে ঘুম ভেঙে গেল নিঝুমের। চোখ মেলতেই দেখে রোদ একদম জানালা দিয়ে ওর বিছানায় এসে পড়ছে। তার মানে তো সকাল হয়ে গেছে। নিঝুম সাথে সাথে ওর মোবাইলটা চেক করল। না, একটাও মিস কল নাই। তার মানে কি এখনো ফিরে নাই অরণ্য? ভয়ের একটা ঠান্ডা অনুভূতি ওর গা বেয়ে শিরশির করে নেমে গেল। অরণ্যর কিছু হয়নি তো? ও কার কাছে খোঁজ নিবে এখন? আন্টিকে জিজ্ঞেস করবে ফোন দিয়ে? নাকি অয়নকে বলবে? ওরা তো নিশ্চয়ই জানবে। অয়নের নাম্বার ওর কাছে নেই। আশুর কাছে আছে। আশু প্রথম দিনই নিয়েছিল ওর কাছ থেকে। নিঝুমকেও নিতে হবে এখনই। ও তাড়াতাড়ি বিছানা থেকে নামল। আশুর কাছ থেকে নাম্বার নিয়ে ডায়াল করতেই অয়নের গলার স্বরটা ভেসে আসল। ওর গলাটা শুনে 1 সেকেন্ডের জন্য মনে হল জানে পানি আসল ওর। দুই ভাইয়ের গলার স্বরেও মিল অনেক বেশি। তবে অরণ্যর গলা ভারী বেশি বোধ হয়। কি ব্যাপার ঝুমঝুমি? আজ সূর্য উঠতে যে দিক ভুলে গেছে নাকি? সরি, আসলে অরণ্য ফোন ধরছে না। ও কি বাসায় ফিরেছে? ভাইয়া
ভাইয়ার সাথে তো লাস্ট কথা হয়েছিল রাত 11টার দিকে। আমি তো তারপর ঘুমিয়ে পড়েছিলাম আর এখন তো ব্যাংকে চলে এসেছি। বাসায় মাকে ফোন দিয়ে দেখো, না পেলে অফিসে চলে গেছে। কিছু একটা নিয়ে খুব ব্যস্ত আছে। ওহ আচ্ছা, থ্যাংক ইউ। আমি দেখছি। কানেকশনটা কেটে দিল নিঝুম। অরণ্যর রাত 11টায় কথা হয়েছে অয়নের সাথে। তার মানে ওর কলগুলো অরণ্য ঠিকই দেখেছে। কিন্তু তারপরও একটা কল ব্যাক দেয়নি ওকে। কালকে সকালে কি বলেছে তাই ধরে বসে আছে এখনো। সারা রাত ওকে শাস্তি দিয়েও অরণ্যর হয়নি। বুকটা অভিমানে পাকিয়ে এলো ওর। শুধু ওই সব বাজে জিনিসগুলোই ম্যাটার করে অরণ্যর কাছে। আর ওই জান দিয়ে ভালোবাসে অরণ্যকে, তার কোনো মূল্য নেই। জানালায় পাশে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদল ও। চলার পথে পথে দুচোখের ইশারাতে এই মন কাকে খোঁজে, বুঝি না কেন তার এই লুকোচুরি, কেন তার এত ছলনা। মন আশায় দোলে, তার আশায় আশায়। তবুও সে তো ধরা দিল না। না, হার কাঁদব না। ওই লোকের কাছে আমার চোখের পানির কোনো দাম নেই। আসতে না পারল, একটা কল তো করতে পারত। চোখের পানি মুছে বিড়বিড় করতে করতে বাথরুমের দরজাটা ধাক্কা দিতে গিয়ে দেখে খুলছে না। এত শক্ত হয়ে গেছে যে 2-3বার ধাক্কা দিয়েও খুলছে না দেখে সর্বশক্তি দিয়ে একটা ধাক্কা দেবার সাথে সাথে যে হুমড়ি খেয়ে পড়ল বাথরুমের ভিতরে। সাথে সাথে ভয় একটা চিৎকার দিয়ে চোখ বন্ধ করল ও। তুমি কি পাগল? নিঝুম ফ্যালফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে রইল বক্তার মুখের দিকে। অরণ্যকেই দেখছে তো না? বার কয়েক চোখ পিটপিট করে নিল ও। না, অরণ্যই তো। 2 হাত দিয়ে শক্ত করে ধরে আছে ওকে। না হলে আজ ঠিক কোনো একটা দুর্ঘটনা ঘটত। অরণ্যর মুখ ভর্তি ফেনা। ও বোধহয় দাড়ি কাটছিল। পুরো বাথরুমটা দিয়ে কেমন ছেলেদের পারফিউমের তীব্র গন্ধ। আপনি আপনি কখন এলেন? আর বাথরুমে কি করে এলেন? আমার 2টো পা আছে ঝুম, তাই বিছানা থেকে নেমে পা দিয়ে হেঁটে হেঁটেই এলাম। কেন? তার মানে আপনি রাত্রে এসেছেন? নিঝুমের এতক্ষণে মনে পড়ল। তাই তো, ও তো রাতে জানালার পাশে বসে কাঁদছিল। বিছানায় এলো কি করে? বিছানায় তাহলে অরণ্য নিয়ে এসেছে। তা আর বলতে। কি ঘুমি যে ঘুমাও। রাত 1টার দিকে এসে দেখি ম্যাডাম জানালা ধরেই ঘুমাচ্ছে। অরণ্য বলছে আর মুচকি মুচকি হাসছে। অরণ্যর কথায় রাগ দেখাতে গিয়েও রাগতে পারে না নিঝুম। আসলে ওর একে তো ভালো করে বিশ্বাস হচ্ছে না যে অরণ্য সত্যি ওর সামনে দাঁড়ান। আর লোকটা রাত্রে ওর কাছে চলে এসেছে, রাগ করে আসা বন্ধ করেনি। আর সেই আনন্দে ওর চোখের দুকুল ছাপিয়ে পানি আসছে, কিন্তু কান্নাটা ও লুকাতে পারছে না। টপ টপ করে পানি পড়ছে। অরণ্য মনোযোগের সাথে মুখ এদিক ওদিক ঘুরিয়ে দাড়ি কাটছে। নিঝুম হা করে ওকে দেখছিল। অরণ্য এখন শুধু ওর বড় তোয়ালটা পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। দাড়ি কাটার জন্য ওর হাতের পেশিগুলো বারবার ওঠানামা করছে। বেশ একটা ছন্দের মতো মনে হচ্ছে। নিঝুম লজ্জার মাথা খেয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। ওর নড়তে ইচ্ছে হচ্ছে না। কি ব্যাপার বউ? তোমার লজ্জা টজ্জা আজকাল কমে যাচ্ছে মনে হচ্ছে। মোটেই না।
আমি তো মুখ ধোব বলে দাঁড়িয়ে আছি। নিঝুম চোখ সরাল সাথে সাথে। অসভ্য একটা লোক। ঈশ্বস। তাহলে আমি এই স্বরে দাঁড়াচ্ছি। তুমি মুগ্ধ। অরণ্য বেশ বুঝতে পারছে বউ ওর দিকেই তাকিয়ে আছে একভাবে। তাও স্বীকার করবে না। মিথ্যুক নাম্বার 1। না না, আপনি আগে করে নেন। তেমার বিরক্ত লাগবে না তো? না না, বিরক্ত কেন লাগবে? ওকে অ্যান্ড থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? এবার অরণ্য ঘুরল। সাথে সুন্দর একটা হাসিও দিল। রাত্রের কিসটায় খুব মজা পাইছি বউ। কিস? নিঝুমের একটু মন খারাপ হলো এবার। ও ওকে না জানিয়ে ব্যাটা কিস খেয়েও ফেলল। ওর জন্য একটু অপেক্ষাও করা গেল না? ও কি দিত না নাকি? না থাক, আজকে অভিমান করবে না। কথা না বললে শেষে ওরই কষ্ট হয়। ওই লোক দিব্যি থাকতে পারে। দেখা হয়ে গেছে ওর। কি মন খারাপ হচ্ছে? আমি কিন্তু কিছু করি নাই। যা করার তুমি করছো। অরণ্যর কথায় এবার নিঝুম তাকাতে বাধ্য হল ওর চোখের দিকে। তার মানে? কি বলে এই লোক? সত্যি বলছি। আমি বিছানায় নিয়ে তোমাকে শুইয়ে দিতেই তুমি বিড়বিড় করে বললে আজকে অনেকগুলো কিসি দিব। 10,000টা কিসি দিতে দিতে মেরাই ফেলব। তো আমরা বোধহয় 3-4টার বেশি এগুতে পারিনি। তার আগেই মরার মতো ঘুমিয়ে গেছি। নিঝুম নাক কান লাল করে কথাগুলো শুনল। অরণ্যর হাসি মোটে থামছে না। নিঝুম দ্রুত বাথরুম থেকে বেরোবার নিয়ত করল। এই লোক অনেক খারাপ। আর অরণ্য এসব দাড়ি কাটার জিনিস নিয়ে ঘোরে নাকি? দরজার কাছে আসতেই নিঝুমের চোখ ছিটকে বেরিয়ে আসার জোগাড়। তাড়াতাড়ি দরজার পাল্লা ধরে নিজের ভারসাম্য রক্ষা করল ও। আল্লাহ, কি বিপদে পড়ল ও এখন। অরণ্য বাথরুমে আর মা খাটের কাছে দাঁড়ান চায়ের কাপ হাতে। আর মার পেছনের বেতের চেয়ারের উপর অরণ্যর ইউনিফর্মটা ছড়িয়ে রাখা। নিঝু, তুই অত জোরে চিৎকার করলি কেন? আর তোর বাবা এই বাথরুম ব্যবহার করে নাকি? কেমন একটা আফটার শেভিং লোশনের গন্ধ পাচ্ছি যেন। চলবে।